2 মাসে ভারতের রিজার্ভ কমেছে $38 বিলিয়ন। সম্ভাব্য অর্থনৈতিক সংকট মোকাবেলায় তোড়জোড় মোদির। সরকারকে অবস্থান স্পষ্ট করার দাবি বিরোধীদের। নিজ দলে নজিরবিহীন চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর পদত্যাগ দাবি 72 এমপির। গদি ছাড়তে রাজি নয় লেবার পার্টি নেতা। শিরোনামগুলো দেখছেন। এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনে আরও খবর নিয়ে যমুনা আইরিসকে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে বেড়েই চলেছে আবারও যুদ্ধ শুরুর শঙ্কা। ট্রাম্পের শান্তি উদ্যোগকে অযৌক্তিক দাবি বলছে তেহরান। অন্যদিকে তেহরানের প্রস্তাবকে স্টুপিড আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন চলমান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে। আবারও হামলা শুরুর হুমকিও দিয়েছেন। পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে উপযুক্ত জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তেহরান। যুদ্ধবিরতির মাঝেও থামছে না উত্তেজনা। একদিকে শান্তি আলোচনার কথা, অন্যদিকে পাল্টাপাল্টি হুমকি আর কড়া বক্তব্যে এখনো মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ইরান। ইরানে চলমান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন শান্তি প্রস্তাবে ইরানের পাঠানো জবাব খুবই বাজে বলে উড়িয়ে দেন তিনি। ওরা আমাদের যে জবাব পাঠিয়েছে সেটি খুবই বাজে। আমি পুরোটা পড়াও শেষ করিনি। এই যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে, যেখানে ডাক্তার এসে বলেন আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 1%। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি উদ্যোগকে ফের অযৌক্তিক দাবি বলেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন যুদ্ধবন্ধের নামে ওয়াশিংটন এমন সব শর্ত দিচ্ছে যা গ্রহণযোগ্য নয় তেহরানের কাছে। আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র অযৌক্তিক দাবি করে চলেছে। যুদ্ধ বন্ধের নামে ওয়াশিংটন এমন কিছু শর্ত চাপিয়ে দিতে চাইছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্র একদিকে শান্তির কথা বললেও অন্যদিকে চাপ ও হুমকির নীতি অনুসরণ করছে। এদিকে ট্রাম্পের হুমকির জবাবে আরও কড়া ভাষায় সতর্ক বার্তা দিয়েছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। বলেন যে কোনো আগ্রাসন বা সামরিক পদক্ষেপের উপযুক্ত জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তেহরান। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে কালিবাফ দাবি করেন যুক্তরাষ্ট্র ইরানের প্রস্তাব মেনে না নিলে কোনো সমাধান হবে না। বিদ্রূপ করে বলেন ওয়াশিংটন যত বেশি সময় ক্ষেপণ করবে তত বেশি মূল্য চুকাতে হবে মার্কিন করদাতাদের। যুক্তরাষ্ট্রের হামলার সময় ক্ষতি এড়াতে পাকিস্তানের সামরিক বিমান রেখেছিল ইরান। অত্যন্ত কৌশলগত বিবেচিত নূর খান বিমান ঘাঁটিতে তেহরানের বেশ কয়েকটি আকাশযান রাখার অনুমতি দিয়েছিল ইসলামাবাদ। ঘটনার সাথে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাতে চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে সিবিএস নিউজ। দাবি করা হয় হামলা থেকে বাঁচতে একটি বেসামরিক আকাশযানকে পাঠানো হয়েছিল আফগানিস্তানেও। চলতি বছর 28 ফেব্রুয়ারি ইরান জুড়ে ব্যাপক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। সামরিক স্থাপনা থেকে শুরু করে টার্গেট করা হয় বিভিন্ন বিমান ঘাঁটি, ভূগর্ভস্থ মিসাইল লঞ্চার, এমনকি আইআরজিসির একাধিক দফতর। লক্ষ্য ছিল তেহরানের সামরিক সক্ষমতা পুরোপুরি নির্মূল করা। এই যুদ্ধ বন্ধে শুরু থেকেই মধ্যস্থতা করে আসছিল পাকিস্তান। এবার জানা গেল যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের সময় ইরানকে সহায়তাও করেছিল দেশটি। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ দাবি করছে যুক্তরাষ্ট্রের হামলা থেকে বাঁচতে ইরানের বেশ কিছু সামরিক বিমানকে রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে পার্কিং করতে দেয় পাকিস্তান প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাতে জানানো হয় এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকরের কয়েকদিনের মধ্যেই আকাশযানগুলোকে পাকিস্তানে পাঠানো হয়। এমনকি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জামও পাকিস্তানের নূর খান ঘাঁটিতে সরিয়ে নেয় ইরান। এর মধ্যে ইরান এয়ারফোর্সের অন্তত একটি RC-130 মডেলের নজরদারি বিমান ছিল, যা লকহিড মার্টিন C-130 হারকিউলিসের আরেক সংস্করণ। এছাড়াও ছিল আরও কয়েক ধরনের আকাশযান। প্রতিবেদনে বলা হয় যুদ্ধ শুরুর আগে মাহান ইয়ারের একটি বেসামরিক উড়োজাহাজকে আফগানিস্তানে পাঠায় ইরান কর্তৃপক্ষ। ইরানের আকাশসীমা বন্ধ হওয়ায় সেটি কাবুল বিমানবন্দরেই অবস্থান করে। মাসখানেক পরে বিমানটি সরিয়ে নেওয়া হয় হেরাত এয়ারপোর্টে।
অবশ্য সিবিএস নিউজের এমন দাবি অস্বীকার করছে পাকিস্তান আফগানিস্তান দুই দেশই। হিজবুল্লাহর ড্রোন হামলায় প্রাণ গেছে আরও এক ইসরায়েলি রিজার্ভ সেনার। দক্ষিণ লেবানন সীমান্তে হামলায় মৃত্যু হয় তার। নিহত সেনা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। একই হামলায় আহত হয় আরও 3 আইডিএফ সেনা। সীমান্তবর্তী ইসরায়েলি এলাকা লক্ষ্য করে বিস্ফোরক বোঝাই ড্রোন ছোড়ে হিজবুল্লাহ। এ সময় ঘাঁটিতে অবস্থানরত সেনাদের উপর আঘাত হানে একটি ড্রোন। চলমান যুদ্ধবিরতিতে হিজবুল্লাহর ড্রোন হামলায় এ নিয়ে 5 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। ইরান যুদ্ধের জেরে সম্ভাব্য অর্থনৈতিক সংকটের শঙ্কায় ভারত। চলমান বৈশ্বিক অস্থিরতার কারণে তেল, গ্যাস, সারের মতো প্রয়োজনীয় পণ্য আমদানিতে খরচ হচ্ছে বাড়তি অর্থ। নাগরিকদের বিদেশ ভ্রমণেও কোটি কোটি ডলার ব্যয় হচ্ছে। আর তাই মাত্র 2 মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে $38 বিলিয়ন। এমন পরিস্থিতিতে ভারতীয়দের জ্বালানি সাশ্রয় এবং স্বর্ণ ক্রয় ও বিদেশ ভ্রমণ বন্ধ সহ একগাদা আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সংকট কতটা তীব্র সরকারকে তাই স্পষ্ট করার দাবি জানিয়েছে বিরোধীরা। ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় ভুগতে হচ্ছে পুরো বিশ্বকেই। প্রায় 150 কোটি মানুষের দেশ ভারতেও পড়েছে প্রভাব। সরকার জ্বালানি সংকট না থাকার দাবি করলেও দেশটির প্রধানমন্ত্রী রোববারের এক ভাষণ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তেলেঙ্গানায় এক জনসভায় দেওয়া ভাষণে জনগণকে জ্বালানি সাশ্রয়ে বেশ কিছু আহ্বান জানান মোদী। করোনার সময়ের মতোই ওয়ার্ক ফ্রম হোম ও অনলাইন মিটিংয়ের আহ্বান জানান তিনি। ব্যক্তিগত গাড়ির পরিবর্তে ব্যবহার করতে বলেছেন গণপরিবহন। রান্নায় তেলের ব্যবহার কমানো, 1 বছরের জন্য স্বর্ণ ক্রয় ও অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ বন্ধের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এমনকি সার ব্যবহার অর্ধেকে নামিয়ে আনতে বলেন কৃষকদের। জনগণকে হঠাৎ কেন এতটা সাশ্রয়ী হতে বলছেন মোদী? বিশ্বের 3য় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত। সবচেয়ে বেশি ইউরিয়া সারও আমদানি করে দেশটি। গত অর্থ বছরে $72 বিলিয়ন স্বর্ণ আমদানি করেছে তারা। বিদেশ ভ্রমণে ভারতীয়রা খরচ করেছেন প্রায় $32 বিলিয়ন। বলা হচ্ছে মধ্যপ্রাচ্য সংকটের কারণে আমদানি ব্যয় মেটাতে গিয়ে আশঙ্কাজনক হারে কমছে দেশটির বৈদেশিক মুদ্রা রিজার্ভ। তথ্যমতে গত 27 ফেব্রুয়ারি ভারতের রিজার্ভ ছিল $728.5 বিলিয়ন। 2 মাসে $38 বিলিয়ন কমে যা দাঁড়িয়েছে $690 বিলিয়নে। এমন পরিস্থিতিতে ভবিষ্যৎ সংকট মোকাবেলায় আগাম পদক্ষেপ হিসেবে সাশ্রয়ী হওয়ার আহ্বান মোদীর। তার এই বক্তব্যের পর বিরোধীরা দাবি তুলছেন দেশের সংকট কতটা তীব্র তা প্রকাশ করতে হবে। উনি শুধু বলে দিলেন স্বর্ণ কিনো না, বিদেশ যেও না। প্রধানমন্ত্রীর স্পষ্ট করা উচিত দেশের পরিস্থিতি এখন কি, কেন তার এগুলো বলতে হলো তা জানার অধিকার দেশবাসীর আছে। বিজেপিকে ভোট দিলে সবার উন্নতি হবে এমন বড় বড় বক্তৃতা দিয়েছে তারা, আর এখন আমাদের বলছে ডিজেল পেট্রোল কম ব্যবহার করতে, স্বর্ণ না কেনার জন্য বলছে। এসব লেকচার বন্ধ করে আদানি, আম্বানি আর গুজরাটের কোটিপতির ব্যবসায়ীদের বলুন দেশকে সাহায্য করতে। সংকটের মুহূর্তেও মোদীর একের পর এক রাজনৈতিক সমাবেশ ও বিদেশ ভ্রমণের কড়া সমালোচনা করছেন বিরোধীরা। মধ্যপ্রাচ্য ও ইউরোপে 5 দেশীয় সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার শুরু হবে তার 6 দিনের রাষ্ট্রীয় সফর। এ সময় সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাবেন ভারতের প্রধানমন্ত্রী। শুক্রবার এই সফরের প্রথম দেশ হিসেবে আমিরাতে যাবেন নরেন্দ্র মোদী। সেখানে প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন তিনি। আমিরাত থেকে নেদারল্যান্ডস এবং সেখান থেকে সুইডেনে 2 দিনের সফরে যাবেন মোদী। সফরের শেষ পর্বে নরওয়ে এবং ইতালি হয়ে দেশে ফিরবেন ভারতের প্রধানমন্ত্রী। এই সফরে ভারতের সাথে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর জ্বালানি, বাণিজ্য, প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক সিদ্ধান্ত আসতে পারে। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, নতুন রাজ্য সরকার গঠনের পরপরই পশ্চিমবঙ্গে ইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু। নিয়োগ দুর্নীতি ও মামলার জেরা ও তদন্তে অসহযোগিতার অভিযোগে সোমবার স্থানীয় সময় রাতে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে গ্রেফতারের পর তাকে দীর্ঘ 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সল্ট লেকের দফতরে। সেখানেই তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। পরে মঙ্গলবার সকালে বিধাননগর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় সুজিত বসুকে। মমতা ব্যানার্জি সরকারে দমকল মন্ত্রী ছিলেন সুজিত বসু। এবারের বিধানসভা নির্বাচনে বিধাননগর আসনে পরাজিত হন প্রতাপশালী এই নেতা। দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন পৌরসভায় কর্মী নিয়োগে বড় দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তামিলনাড়ু